এটা মনে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তো এই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে সাপোজ ধর একটা তড়িৎ দ্বিমেরুকে উপর রাখা হয়েছে। এরকম একটা তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু ডিরেকশন বুঝতে পারছিস। তো তড়িৎ দ্বিমেরুটা অক্ষের সঙ্গে কোনো একটা মুহূর্তে, এই মুহূর্তে আমি ধরে নিচ্ছি আলফা কোণ করে আছে, ঠিক আছে? কোনো একটা মুহূর্তে আলফা কোণ করে আছে। তাই তড়িৎ দ্বিমেরুটার উপরে ইলেকট্রিক ফিল্ড দ্বারা একটা টর্ক কাজ করবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড দ্বারা যে টর্ক, টাউ সমান কত হয় বল? পি সাইন আলফা, যদি তড়িৎ দ্বিমেরুটা পি হয়, পি সাইন আলফা। তাহলে এই টর্কের ডিরেকশনটা কোন দিকে? এইদিকে, মানে এইভাবে দিয়ে ঘুরতে চাইবে। এবার যদি মনে কর আমি বাহ্যিক টর্ক দিয়ে এটাকে অন্য পজিশনে নিয়ে যেতে চাই, তাহলে টাও এক্সটার্নাল কি হবে? মাইনাস পি সাইন আলফা। টাও এক্সটার্নাল হচ্ছে মাইনাস পি সাইন আলফা, ঠিক আছে? তাহলে মনে কর এই এক্সটার্নাল ফোর্স দিয়ে আমি একে সাপোজ ধরে নে এই আলফা থেকে আমি একে মনে কর এইখানে নিয়ে গেলাম। এটা মনে কর একটা ক্ষুদ্র এঙ্গেল, এই বরাবর আমি সজ্জিত করে দিয়েছি, ডি আলফা। আলফা থেকে আলফা প্লাস ডি আলফা কোণে ঘোরাচ্ছি আমি এই ডাইপোলটাকে। তাহলে আলফা থেকে আলফা প্লাস ডি আলফা কোণে ঘোরাতে কৃতকার্য। ডি ডাব্লিউ সমান টাও এক্সটার্নাল ইন্টু ডি আলফা, টর্ক ইন্টু কৌণিক সরণ কৃতকার্য। তাহলে টাও এক্সটার্নাল হচ্ছে যে মাইনাস পি সাইন আলফা ইন্টু ডি আলফা। তাহলে মনে কর আমি ডাইপোলটাকে একটা পজিশন থেকে একটা পজিশনে নিয়ে গেছি, যেটা আলফা থেকে আলফা প্লাস ডি আলফা না হয়, থিটা থেকে, এটা কোনো একটা ইন্টারমিডিয়েট কেস। তাহলে মনে কর আমি যদি এইভাবে বলি যে ডাইপোলটাকে আমি ইন জেনারেল থিটা থেকে থিটা প্লাস ডি থিটাতে নিয়ে গেছি, থিটা থেকে থিটা প্লাস ডি থিটা নয়, থিটা 1 থেকে থিটা 2। মনে কর আমি এটাকে থিটা 1 থেকে থিটা 2 তে নিয়ে গেছি। কিরকম হবে ব্যাপারটা? না সাপোজ ধর ডাইপোলটা আগে এরকম অবস্থায় ছিল, এরকম অবস্থা, ইনিশিয়াল অ্যাঙ্গেল ছিল থিটা 1, আর পরে যেখানে নিয়ে এইটা একটা মাঝখানে স্টেপ, আলফা থেকে আলফা বা ডি আলফাটা মাঝখানে একটা ক্ষুদ্র স্টেপ। এবার এটাকে আমি মনে কর থিটা 1 ছিল প্রথমে, দিয়ে যেখানে নিয়ে গেছি সেই অ্যাঙ্গেলটা যেটা হয়েছে, কত হয়েছে সেটা? এই ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে থিটা 2। তাহলে প্রথমে ছিল ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে থিটা 1, তারপরে হয়েছে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে থিটা 2 পি ভেক্টরটার মান। টোটাল ওয়ার্ক ডান কত হবে? ইন্টিগ্রেশন থিটা 1 থেকে থিটা 2, এটা অতএব টোটাল ওয়ার্ক ডান থিটা 1 থেকে থিটা 2 কোণে ঘোরাতে
কৃতকার্য, মোট কৃতকার্য আমি যদি বলি ডাব্লিউ সমান পিটা তো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন θ1 থেকে θ2 জেনারেল ভাবে বললাম। এবার সাইন আলফার ইন্টিগ্রেশন কত? মাইনাস কস আলফা, মাইনাস মাইনাস কেটে গেল, পি ইন্টু কস আলফা, একটা ই থাকতো না, এটা পিই তো বলিস নাই কিছু, সেটাতে ই একটা আছে। পিই ইন্টু সাইন আলফার ইন্টিগ্রেশন কস আলফা, আর মাইনাসটা বাইরে মাইনাসের সঙ্গে কেটে গেছে, θ1 থেকে θ2, দ্যাট ইজ পিই ইন্টু cos θ2 মাইনাস cos θ1। ঠিক আছে, cos θ1টা যদি আমি আগে লিখতে চাই তাহলে মাইনাস আসবে একটা, ইনিশিয়াল টু ফাইনাল যদি করতে চাই তাহলে পিই ইন্টু cos θ1 মাইনাস cos θ2। ঠিক আছে, এটা কৃতকার্য। তাহলে সঞ্চিত শক্তি আমরা কত জানি? ইউ সমান মাইনাস ডাব্লিউ। অতএব স্টোরড এনার্জি, মানে দুটো পজিশনের মধ্যে এনার্জি যে ডিফারেন্স আমি বলতে পারি এই ক্ষেত্রে, ডেল্টা ইউ সমান আমরা জানি মাইনাস ডাব্লিউ। ডেল্টা ইউ মানে কত? u2 মাইনাস u1, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ মানে কত? পিই ইন্টু cos θ1 মাইনাস cos θ2। ঠিক আছে, তাহলে দেখ এবারে এই পি ইন্টু cos θ1 মাইনাস cos θ2 করছি, কারণ কি মাইনাসটা কেটে গেছে। u2 মাইনাস u1টা আসলে কি বলতো? u2 মাইনাস u1টা মানে u2 at the position θ2 minus u1 at the position θ1 সমান PE into cos θ1 minus cos θ2। ক্লিয়ার? এটা হচ্ছে দুটো জায়গার মধ্যে যে স্থিতিশক্তির পার্থক্য। এবারে আমি স্থিতিশক্তি নির্ণয় করার সময় আগেই বলেছিলাম যে যদি আমাকে স্থিতিশক্তি নির্ণয় করতে হয় তাহলে আমার একটা রেফারেন্স পয়েন্ট ধরতে হবে। রেফারেন্স পয়েন্ট ধরতে হবে। দেখ, রেফারেন্স পয়েন্ট আমি কোথায় ধরবো? যেখানে ডাইপোলের ডাইপোল মোমেন্ট 0 হবে সেখানে ধরলে সুবিধা, আমি আগে বলেছি। যেমন পোটেনশিয়ালের ক্ষেত্রে আমি রেফারেন্স পয়েন্ট ইনফিনিটিতে ধরতাম, কারণ ইনফিনিটিতে পোটেনশিয়াল 0। তাহলে এখানে রেফারেন্স পয়েন্টটা কোথায় ধরবো? এখানে রেফারেন্স পয়েন্টটা ধরবো π/2 অবস্থানে, মানে ডাইপোলটা যখন এরকম স্ট্রেট থাকবে, ই আর পি যখন পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকবে, তখন মানে মনে কর আমি যে পয়েন্ট, আমার কি অ্যাবসোলুট পোটেনশিয়াল চাই, মানে কি অ্যাবসোলুট পোটেনশিয়াল চাই মানে আমার শুধু ইউ চাই, একটা জায়গার ইউ 0 হতে হবে। তাহলে ইউ θ2টাকে আমি 0 করে দিচ্ছি। ইউ θ2টা 0 কখন হবে না? যদি থিটাটা π/2 হয়, 90 ডিগ্রি হয়। মানে আমি ধরে নিচ্ছি θ1 সমান একটা পজিশন থিটা এন্ড θ2 সমান একটা পজিশন হচ্ছে π/2। তাহলে এই ইকুয়েশনটাকে আমি কিভাবে লিখতে পারি? এই ইকুয়েশনটাকে লিখতে পারি ইউ অফ θ2 এর জায়গায় লিখবো π/2 মাইনাস ইউ অফ θ1 এর জায়গায় লিখবো থিটা সমান পিই ইন্টু cos θ মাইনাস cos π/2। এবারে আমি যেটা বলতে চাইছি যে অ্যাকর্ডিং টু আওয়ার অ্যাজাম্পশন যে ইউ π/2
জিরো, ওই জন্য যেটাকে রেফারেন্স পয়েন্ট ধরেছি। তাহলে ইউ পাই বাই টু যদি জিরো হয় তাহলে জিরো মাইনাস ইউ থিটা ইজ ইকুয়াল টু পি কস থিটা। কারণ দেখ কস 90 জিরো, তো শুধু পি কস থিটা থাকবে। তাহলে জিরো মাইনাস ইউ থিটা মাইনাস যদি নিয়ে চলে যায়, তাহলে ইউ ফাংশন অফ থিটা ইজ নাথিং বাট মাইনাস পি কস থিটা। এইটি স্টোর্ড এনার্জি। যে ডাইপোলটা যখন এমনি পজিশন আছে থিটা থিটা পজিশন আছে, তখন তার মধ্যে স্টোর্ড এনার্জি কত, সেটা হচ্ছে মাইনাস পি কস থিটা। তার মানে আমি বলতে পারি ইউ ইজ নাথিং বাট মাইনাস পি ডট ই। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, that u is equals to minus p dot e. কারো কোনো জায়গায় কনফিউশন থাকলে বল। কোনো জায়গায় কনফিউশন থাকলে আমাকে বল। লাস্টের আগের লাইনগুলোতে তো ভেক্টর সাইনটা হবে। অনলাইনটা বল এগুলো না, এই এগুলোতে না এটা তো আমি মানটা লিখেছি, ভেক্টর সাইন কেন হবে? ভেক্টর সাইন পি ক্রস ই লিখলে হয়। মডেল মানটা ঠিক আছে। আচ্ছা দেখ, এই ক্যালকুলেশনটা আমি আর একটু ছোট করে অল্টারনেটিভ ওয়েতে করতে পারি। আমরা যে রেফারেন্স পয়েন্টটা লাস্টে ধরলাম, রেফারেন্স পয়েন্টে যদি প্রথম থেকে ধরে নিই তাহলে ডাইরেক্ট এই রেজাল্টে চলে আসবে। কিন্তু আমি এইটা এইভাবে করলাম, তার কারণ অনেক সময় দুটো পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্সও তোকে নির্ণয় করতে দিতে পারে। কিন্তু যদি শুধু বলে যে একটা ডাইপোলের জন্য পোটেনশিয়াল এনার্জি, স্টোর পোটেনশিয়াল এনার্জি নির্ণয় করো, তাহলে আমি এই রেজাল্টটাতে ডাইরেক্ট পৌঁছাতে পারি। দেখ সিম্পল আমি এটা এইভাবে করতে পারি, একটা অল্টারনেটিভ ওয়েতে করছি। দেখ ডাইপোলের পোটেনশিয়াল এনার্জি সবসময় নেগেটিভ বেরোবে, কারণ কি ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে কৃতকার্যটা হচ্ছে সবসময়। একটা ডাইপোলকে মনে করি যদি আমি এইভাবে রেখে দিই ইনিশিয়াল পজিশন থিটা ইকুয়ালস টু পাই বাই 2 তে, তাহলে ইলেকট্রিক ফিল্ডকে কি করছে, টর্ক প্রয়োগ করে ডাইপোল বরাবর সজ্জিত করার চেষ্টা করবে। তাহলে এইটা মনে করো একটা ইনিশিয়াল পজিশন ডাইপোলের, আর এইটা মনে করো ডাইপোলটার ফাইনাল পজিশন। এইভাবে আমি ভাবতে পারি। আগেরটা আমি এক্সটার্নাল টক দিয়ে করেছিলাম, এটা আমি ইন্টারনাল টক দিয়ে করছি। আমি থিটা 1 থেকে থিটা 2 তে নিয়ে দিয়েছিলাম এক্সটার্নাল টক দিয়ে। বাট এটা যদি পাই বাই 2 পজিশন অলরেডি থাকে, তাহলে এটা কি এদিক থেকে এদিকে ঘুরবে, দিয়ে এটা কি হবে, ফাইনালি ডাইপোল বরাবর সজ্জিত হয়ে যাবে। কিন্তু আমি কোনো একটা পজিশন ধরতে চাইছি যে মুহূর্তে এটা থিটা অ্যাঙ্গেলে আছে, আর ইনিশিয়াল অ্যাঙ্গেলে কত ছিল, পাই বাই 2। তাহলে ডাইপোলটা পাই বাই 2 থেকে থিটাতে এসছে, পাই বাই 2 থেকে থিটাতে এসছে, কারণ এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, এটা হচ্ছে পি এর ডিরেকশন। তাহলে আমার যে ওয়ার্ক ডানটা সেটি কৃতকার্য হবে এখানে। যদি আমি ফোর্স দ্বারা নির্ণয় করি তাহলে ইউ ইকুয়ালস টু ডাব্লিউ, জাস্ট মাইনাস ডাব্লিউ করার দরকার নেই তখন, সেক্ষেত্রে আমি ইউ ইকুয়ালস টু ডাব্লিউ বলতে পারি। যেহেতু আমার ইন্টারনাল টর্ক দ্বারা কাজটা হচ্ছে, তাহলে আমি এখানে ইন্টিগ্রেশন ইনিশিয়াল পজিশন কত, এখানে পাই বাই 2, ফাইনাল পজিশন থিটা, পাই বাই 2 থেকে থিটাতে আসছে। তাহলে এটা কত হয়, টাউ ইন্টু ডি আলফা। টাউ কত ছিল, পি সাইন আলফা, যে কোনো পজিশন আলফা ইন্টু ডি আলফা, এটাই হবে টাউ ডি আলফা। তাহলে দেখ এটা আমি সিম্পল পিটাকে বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন সাইন আলফা কস আলফা, ইন্টিগ্রেশন সাইন আলফা ডি আলফা।
পাই/2 থেকে থিটা। ইন্টিগ্রেশন সাইন আলফা কত হয়? মাইনাস কস আলফা। আমি মাইনাসটাকে বাইরে বের করে দিতে পারি, তাহলে মাইনাসটা যদি আমি বাইরে বের করে দিই, মাইনাস পি কস আলফার জায়গায় আমি বসাচ্ছি কস থিটা মাইনাস কস পাই/2। তাহলে কস 90 কত? 0। এটা 0, তাহলে শুধু কস থিটা পড়ে থাকছে, তার মানে মাইনাস পি কস থিটা। আমার যদি শুধু স্টোর পোটেনশিয়াল এনার্জি নির্ণয় করার দরকার হয়, আমি এইভাবেও করতে পারি। U is nothing but minus p cos theta, that is equals to minus p dot E. This is stored potential energy. বুঝা গেল? কিন্তু এইখানে আমার একটা কোশ্চেন আছে, যে এই ইউ অফ পাই/2 তে আমি 0 ধরছি কেন, বা ইনিশিয়াল পজিশনটা আমি পাই/2 তে নিচ্ছি কেন, রেফারেন্স পয়েন্টটা পাই/2 কেন? Why reference line is at পাই/2? বলতে পারবি? আরে বল। আচ্ছা, এইখান থেকে থিটা 1 ইউ অফ থিটা 1 মাইনাস ইউ অফ থিটা 2 বের করতে পারবি? এইখান থেকে বের করা যাবে, অসুবিধা নাই, কারণ এটা আমি ইউ অফ থিটা পেয়ে গেছি, তো ইউ ফাংশন অফ থিটা পেয়ে গেছি। তো এই ক্যালকুলেশনের মাধ্যমে এটা বের করতে পারবে। ইউ ফাংশন অফ থিটা যদি আমার হয় মাইনাস পি কস থিটা, তাহলে ইউ অফ থিটা 1 কত হবে? মাইনাস পি কস থিটা 1। cos theta 1 বল। হ্যাঁ, মাইনাস পি কস থিটা 2। এবারে বিয়োগ করে দিলে হবে, যেটা মাইনাস যেটা দরকার আমার। আমি যদি ইউ অফ থিটা 2 মাইনাস ইউ অফ থিটা 1 চাই, অসুবিধা নাই, এইটা মাইনাস ওইটা করে দেবো, তাহলে কত হবে? পি ইন্টু কস থিটা 1 মাইনাস কস থিটা 2। যে কোনো দুটো পয়েন্টের মধ্যে আমি এইভাবে নির্ণয় করতে পারি, অসুবিধা নেই। তাহলে আমি এই ক্যালকুলেশনটার মাধ্যমেও করতে পারি, নো প্রবলেম। এটাও করতে পারি আগে, এটা একটু ইজি আছে ওটার থেকে। কিন্তু আমার এখানটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা তো ইম্পর্টেন্ট দুটার ক্ষেত্রেই, যে আমি এই ডাইপোলটার রেফারেন্স পয়েন্টটা বা রেফারেন্স লাইনটা কেন পাই/2 তে ধরছি। তার কারণ হচ্ছে যে পয়েন্টটা আমরা জানি 0 হয় পোটেনশিয়াল এনার্জি, সেইটাকে আমরা রেফারেন্স পয়েন্ট ধরি। যেমন পোটেনশিয়াল নির্ণয়ের ক্ষেত্রে, পয়েন্ট চার্জের ক্ষেত্রে পোটেনশিয়াল নির্ণয় করতে ইনফিনিটিতে আমি ধরেছিলাম, ইনফিনিটিতে। কারণ কি, ইনফিনিটিতে পোটেনশিয়ালটা 0 হয়েছিল, কারণ ইনফিনিটিতে কোনো ইলেকট্রিক ফিল্ড নাই। আমরা জানি ই প্রপোর্শনাল টু 1/r²। তাহলে যদি যেখানে ইলেকট্রিক ফিল্ড থাকবে না, সেখানে পোটেনশিয়ালও থাকবে না, ওই জন্য ইনফিনিটি ধরেছিলাম। তার মানে এইখানে নিশ্চয়ই ইউ পাই/2 সমান 0। এইটা আমি কোথা থেকে বুঝতে পারছি যে ইউ পাই/2 ইকুয়ালস টু 0? দেখ, একটা জিনিস এই এক্সপ্রেশনটা থেকে বোঝা যাবে যে ইউ ইকুয়ালস টু মাইনাস পি কস থিটা। তুই বলবি যে cos 90 0, তাহলে ইউ অফ পাই/2 ইকুয়ালস টু 0। কিন্তু না, এইখান থেকে আমি বলতে পারবো না। কারণ কি বল দেখি, এইটা ধরেই তো আমার এটা বেরিয়েছে। আমি রেফারেন্স লাইনটা তো এইটা বের করার আগে ধরেছি। এমন তো নয় যে আগে এইটা বের করলাম ইউ সমান মাইনাস পি কস থিটা, তারপর রেফারেন্স লাইনটা ধরলাম, তা তো নয়। তার মানে আমি এই এক্সপ্রেশনটা থেকে অ্যান্সার দিতে পারবো না। আমি যখন জিজ্ঞেস করছি হোয়াই রেফারেন্স লাইন ইজ এট পাই/2,
তার মানে তোকে ছবিটা আঁকার পরেই বলতে হবে, এই ক্যালকুলেশনটা করার পরে নয়। যেমন আমি যদি বলি যে ভি সমান 1/4πε0 ইন্টু কিউ বাই আর, এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আর টেন্স টু ইনফিনিটিতে ভি টেন্স টু 0, তা বললে হবে না, কারণ এইটা আমার পরে বেরিয়েছে ইনফিনিটি ধরার পরে। কাজে আমাকে ইলেকট্রিক ফিল্ড দিয়ে বলতে পারি আমি যে ইলেকট্রিক ফিল্ড যেহেতু আমি আগে জানি প্রপোর্শনাল টু 1/r², কাজে আমি বুঝতে পারছি আর টেন্স টু ইনফিনিটিতে কোনো ইলেকট্রিক ফিল্ডের অস্তিত্বই নাই, তার মানে সেখানে পোটেনশিয়াল অফকোর্স 0 হবে। কিন্তু পোটেনশিয়ালের এক্সপ্রেশন দিয়ে আমি সেটা এক্সপ্লেন করতে পারবো না, কারণ আমি ওইটা ধরেই তো পোটেনশিয়াল এক্সপ্রেশনটা বের করেছি। সিমিলারলি তোকে এইটা এক্সপ্লেন করতে হবে, why the reference line is at π/2, why you choose the reference line at π/2। তার কারণ খুব স্পষ্ট যে u of π/2 equals to 0, এইটার অ্যান্সার এটা। বাট দ্য কোয়েশ্চেন ইজ why u at π/2 equals to 0। একটু ভাববি তোরা। সেখানে ইলেকট্রিক ফিল্ডটা 0 হওয়ার কারণে? না, ইলেকট্রিক ফিল্ড 0 নয়, এটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, তো সব জায়গায় ইলেকট্রিক ফিল্ড আছে, দেখ এখানে ইলেকট্রিক ফিল্ড আছে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, সব জায়গায় সেম ইলেকট্রিক। ওটা তো একটু ভাববি, আমি দিয়ে রাখলাম কোশ্চেন। নেক্সট আমরা পড়বো ইকুইলিব্রিয়াম অফ ডাইপোল। আমরা যখন ইকুইলিব্রিয়ামের কথা বলবো তখন আমরা দু ধরনের ইকুইলিব্রিয়াম বলবো, একটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম, একটা হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। এখানে কমজন জয়েন করেছি দেখছি, কি করে সব ঘুমায় মনে হয়। তো ঘুমালে পড়াশোনা হবে? লকডাউনে তো আনন্দ করার কিছু নাই, লকডাউন সব খুলে যাবে, সব ফালতু চলছে করোনা টোরোনা। এটা কোনো রোগেই লয়, বুঝতে পারছো? হ্যাঁ রে, এমন কোন রোগ দেখেছো যে রোগটা হলে মানুষ পালায় ঘর থেকে, তাকে পুলিশে ধরে আনে? হম। তোর যদি মনে কর কিছু বিশেষ একটা শরীর খারাপ হয় এরকম, তোর যদি মনে কর কিছু একটা বিশেষ শরীর খারাপ হয়, যে শরীর খারাপটাতে তুই মারা যেতে পারো, তুই ঘর থেকে পালাবি? তুই পালাতে পারবি? সামান্য জ্বর হয়ে সর্দি কাশি হইলে আমরা ঘর থেকে পালাতে পারিনি, বিছানা থেকে উঠতে পারিনি। এমন রোগ যেটা হলে নাকি মানুষ মারা যাচ্ছে, আবার সেটা হলে তাকে পুলিশে ধরে নিয়ে যেতে হচ্ছে হসপিটাল, সে পালাচ্ছে। অবাক কাণ্ড। আমাকে একজন বন্ধু বলছিলাম কি আগের দিনে, জিজ্ঞাসা করছিল, বলছে যে সায়েন্স এত উন্নত, তাহলে রোগটার কোনো ওষুধ বেরোচ্ছে না কেন? আমি বললাম যে প্রথমত ভ্যাকসিন একটা এমন জিনিস যেটা 18 মাসের নিচে নির্ণয় করা যায় না, এটা সায়েন্টিফিক এক্সপ্লানেশন। কিন্তু আরেকটা এক্সপ্লানেশন আছে, সেটা হচ্ছে এটা তো কোনো রোগেই নয়, তার ওষুধ বেরোবে কি করে? যদি কোনো ডিজিজ হয় তবে তো তার ওষুধ বেরোবে, যদি সেটা আদতে কোনো ডিজিজেই না হয় তো সেটার ওষুধ বেরোবে কি করে? এটা 100% ভ্যাকসিন, মানে 100% সফল ভ্যাকসিন কোনোদিনও বেরোবে না। শুধু একটা ভয়ের বিজনেস চলছে, আর আনন্দ সব ছেলে পেলে ভাবছে যে কোনো চিন্তা নাই, পড়াশোনা করার দরকার নাই। তাহলে বাড়িতে থেকে পড়াশোনা করতে হবে, বাইরে বেরোতে বারণ করছি, ঠিক আছে, রিস্ক আমরা নেবো না, বলছে যখন সবাই, অত লোক তোদের ফালতু করে দিয়ে যাবে না। কিন্তু জেনে রাখ এটা কিছু লয় কেস, আসলে এটা বিজনেস আছে, বড় সড়ো বিজনেস আছে, বুঝবি না এখন।
তো যাই হোক, ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে যে স্টেবল ইকুইলিব্রিয়াম আর হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে দেখ, স্টেবল ইকুইলিব্রিয়াম মানে সেখানে ইউটা মিনিমাম হবে। এটা আমি আগে আলোচনা করেছিলাম, স্টেবল আনস্টেবল ইকুইলিব্রিয়াম চার্জের সময় আলোচনা করেছি, আবার 11 আলোচনা করেছিলাম। তাহলে ইউ মিনিমাম, এখন এইটুকু জেনে রাখ যে ইউ মিনিমাম হলে পোটেনশিয়াল এনার্জি যদি কম থাকে তার মানে সে সুস্থির সাম্যাবস্থা, আর পোটেনশিয়াল এনার্জি যদি ম্যাক্সিমাম থাকে তার মানে তার অস্থির সাম্যাবস্থা। এবং আমি সেরকম একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছিলাম, মনে কর যে এরকম একটা মনে কর বাউল আছে, এইখানে একটা বস্তুকে রেখেছি স্মল এম ভরে। দেখ এই বস্তুটা স্টেবল ইকুইলিব্রিয়ামে থাকবে। কেন না, এর অন্য যে কোনো জায়গা থেকে এই জায়গাতে ইউ সব থেকে পোটেনশিয়াল এনার্জি সব থেকে মিনিমাম আছে, মেকানিক্যাল কেস। সিমিলারলি যদি আমি এরকম একটা স্ফেরিক্যাল বাউল বানাই, এর উপরে যদি রাখি, এটা আনস্টেবল ইকুইলিব্রিয়ামে থাকবে। কারণ কি, কারণ এই ইউ আছে ম্যাক্সিমাম সব থেকে বেশি অন্য পজিশনগুলোর চাইতে। এবং তুই বুঝতেই পারছিস যে এইখানে যদি আমি এই বস্তুটাকে একটু এইদিকে যদি আমি একটু নাড়িয়ে দিই, তাহলে বস্তুটা কি হবে, এদিকে উঠে আবার এদিকে নেমে যাবে, দিয়ে দুলতে দুলতে একসময় স্থির হয়ে যাবে। মানে যখন স্টেবল ইকুইলিব্রিয়ামে থাকবে, বস্তুটাকে এখান থেকে সামান্য নড়িয়ে দিলেও সে আবার তার আগের পজিশনে ফিরে চলে আসবে। বাট আনস্টেবল ইকুইলিব্রিয়ামে যদি আমি একে এখান থেকে নড়িয়ে দিই, এ আর এখানে ফিরে আসবে না। এটাই ছিল স্টেবল আনস্টেবল ইকুইলিব্রিয়ামের, এটা ছিল ফিজিক্যাল এক্সপ্লানেশন আর এটা ছিল ম্যাথমেটিক্যাল এক্সপ্লানেশন। তার মানে আলটিমেটলি স্টেবল আর আনস্টেবল ইকুইলিব্রিয়ামের দুটো কথা তোকে মনে রাখতে হবে, যে স্টেবল ইকুইলিব্রিয়ামে ইউ মিনিমাম, এবং ইউ মিনিমাম হওয়ার জন্য এমন হচ্ছে ঘটনাটা যে বস্তুটাকে আমি যদি একটু সরিয়ে দিই তার অবস্থান থেকে, তাহলে সে আগের অবস্থায় ফিরে আসবে, তাই এটাকে সুস্থির বা স্টেবল বলা হচ্ছে। আর যখন ইউ ম্যাক্সিমাম তার হওয়ার কারণে সেটার পজিশনটা এমন হবে যে সেটাকে যদি আমি সামান্য নড়িয়ে দিই সে আগের অবস্থানে ফিরে আসবে না, তাই এটাকে বলা হচ্ছে আনস্টেবল। তাহলে স্টেবল এবং এই আনস্টেবল ইকুইলিব্রিয়ামটা আমরা ডাইপোলের ক্ষেত্রে ডিসকাস করব। ওকে, তাহলে ডাইপোলের কোন পজিশনের জন্য স্টেবল ইকুইলিব্রিয়াম হবে আর কোন পজিশনের জন্য আনস্টেবল ইকুইলিব্রিয়াম হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এই বোর্ডের উপরে কি আঁকছিস বলতো? তাহলে দেখ, এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। এবার দেখ, আমি ইউ এক্সপ্রেশনটা দেখি। ইউ সমান আমাদের কত ছিল বলতো, মাইনাস পি কস থিটা। তাহলে দেখ, কস কস থিটা যদি মনে কর +1 হয়, কস থিটা মনে কর +1, তাহলে ইউ কত হবে বল দেখি? ইউ হবে মাইনাস পি কস থিটা +1 হলো। এইটা দেখ, ইউর হচ্ছে যে মিনিমাম ভ্যালু, এর থেকে কম হবে না ইউ, সব থেকে কম ভ্যালু মিনিমাম ইউ। কখন না, যখন থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তাই থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি মানে কি না, ই ভেক্টর প্যারালাল টু পি ভেক্টর, তড়িৎ দ্বিমেরু আর ই একই দিকে থাকবে। 2 নম্বরে আমি বলতে পারি, দেখ cos থিটা যদি -1 হয় তাহলে ইউ কি হবে, ইউ হয়ে যাবে পিই মানে ম্যাক্সিমাম। তার মানে থিটা কত, cos থিটা -1 মানে 180 ডিগ্রি। তার মানে ই আর পি এন্টি প্যারালাল টু ইচ আদার, ই আর পি কি হবে, এন্টি প্যারালাল হবে। এবং এই পজিশনটা কি হবে, এই থিটা ইকুয়ালস টু 0 পজিশনটা, যেহেতু ইউ মিনিমাম আছে, তাহলে থিটা ইকুয়ালস টু 0 পজিশনটা কি হবে, স্টেবল ইকুইলিব্রিয়াম। আর এখানে কি ইউ ম্যাক্সিমাম আছে, থিটা ইকুয়ালস টু 180 টা কি হবে, আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে দেখ, আমার ডাইপোলটার পজিশন এইখানে যদি এই বরাবর হয় ডাইপোলটা, তার মানে এটা স্টেবল, ই অ্যান্ড পি একই দিকে আছে। আর যদি ই অ্যান্ড পি অপোজিটে থাকে তার মানে সেটা আনস্টেবল। তাহলে আমি বলতে পারি যে এইটা হচ্ছে স্টেবল কন্ডিশন, এটা পি ভেক্টর, এইটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম পজিশন। কারণ কি, থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, আর এটা আমরা দেখতে পাচ্ছি আনস্টেবল ইকুইলিব্রিয়াম পজিশন। কারণ কি,
থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এবং উভয় ক্ষেত্রে দেখ টর্কটা জিরো হতে হবে, টর্ক, কারণ ইকুইলিব্রিয়াম পজিশনে টর্ক জিরো। তাও সমান কত ছিল, পি সাইন থিটা বা সাইন আলফা যাই বলি, সাইন থিটা। থিটা কত, দেখ থিটা জিরো হলেও টর্ক জিরো, থিটা 180 হলেও টর্ক জিরো। তার মানে উভয় ক্ষেত্রেই টাও অবশ্যই জিরো। এটা ইকুইলিব্রিয়ামের মেন শর্ত যে টাও জিরো হতেই হবে। এবং আর একটা যেটা আমরা ফিজিক্যালি বুঝতে চাইছিলাম, যে যখন স্টেবল ইকুইলিব্রিয়ামে থাকবে তখন যদি আমি ডাইপোলটাকে সামান্য নড়িয়ে দিই, সাপোজ ডাইপোলটা এই পজিশন থেকে আমি ডাইপোলটা এই পজিশনে নিয়ে চলে এলাম, ছেড়ে দিলে কি হবে, এটা টর্কের জন্য কি হবে, আবার এদিকে চলে আসবে, ঘুরে নিজের জায়গায় চলে আসবে ডাইপোলটা, বা হয়তো একটু এদিকে এসে এইভাবে দুলতে দুলতে আবার নিজের জায়গায় চলে আসবে। তার মানে দেখ স্টেবল ইকুইলিব্রিয়াম পর্যন্ত বোঝাই যাচ্ছে যখনই আমি ডাইপোলটাকে এই পজিশন থেকে আমি একটু এদিকে ঘুরিয়ে দেবো, তখন কি হবে, টর্ক কাজ করবে একটু এদিকে, তারপরে ডাইপোলটাকে আবার সোজা করে দেবে। তার মানে একে যদি নিজের অবস্থান থেকে সরিয়ে দিই, আবার আগের অবস্থানে ফিরে আসবে। একটা অঙ্ক করেছিলাম আগের চ্যাপ্টারে, ডাইপোলটা সরল দোলকগতিতে দুলছিল, এখানে তুলবে স্টেবল ইকুইলিব্রিয়াম পজিশনের সাপেক্ষে, যখনই আমি এদিকে নিয়ে আসবো এটা সরল দোলকগতিতে দুলতে দুলতে আগের অবস্থানে চলে আসবে। যেমন এইটার ক্ষেত্রে হচ্ছিল, এখানে যদি একটু নড়িয়ে দিই তাহলে কি হবে, এটা দুলতে দুলতে আবার আগের অবস্থানে চলে আসবে। স্টেবল ইকুইলিব্রিয়ামের এটাই ধর্ম। কিন্তু এইখানে দেখ আমি যদি ডাইপোলটাকে সামান্য এদিকে ঘুরিয়ে দিই এরকম ভাবে, তাহলে ডাইপোলটা আর এই পজিশনে ফিরে আসবে না, এই কোন দিকে যেতে যাবে, এই দিকে যেতে চাইবে, এই ফিল্ডের দিকে ঘুরে যাবে, থিটা ইকুয়ালস টু 0 তে চলে আসবে, 180 তে থাকবে না। তার মানে এ আর আগের পজিশনে নেই, একটু নড়িয়ে দিলে। যেমন এখান থেকে আমি যদি একে একটু নড়িয়ে দিই, এ কি করবে, মাটিতে পড়ে যাবে, মিনিমাম পজিশনে চলে আসবে। সিমিলার ওয়েতে এটাকে যদি আমি একটু নড়িয়ে দিই, এইদিকে সরে যাবে, সরে এইদিকে ঘুরে চলে আসবে, আগের অবস্থান থাকবে না, যার জন্য এটাকে আনস্টেবল বলা হয়। তাহলে এই দুটো হচ্ছে যে ডাইপোলের মেন স্টেবল এন্ড আনস্টেবল কন্ডিশন। এনি কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন থাকলে বলবি। আরে বুঝতে পেরেছিস সবাই? তোরা এক কাজ হ্যাঁ কর, স্যার। আরেকবার জয়েন কর, কারণ এই টাইমটা শেষ হয়ে যায়, 3 মিনিট আছে, হবে না, নেক্সট টপিকটা শুরু করবো। হ্যাঁ স্যার।